হঠাৎ করে একদিন সমুদ্রের গভীর থেকে 350 ফুটেরও বেশি ভয়ঙ্কর দানব উঠে এসে পুরো শহরটাকে ধ্বংস করতে শুরু করে। আর তাকে থামানোর জন্য হাজির হয় আরো 400 ফুটেরও বেশি এক ভয়ঙ্কর দানব গডজিলা। তাহলে কি জিতবে এই মহাযুদ্ধে? আর কেনই বা এরা এত বছর পর সমুদ্র থেকে উঠে এসেছে? কি ছিল এর আসল রহস্য? শেষ পর্যন্ত কে বাঁচাবে পুরো পৃথিবীকে? আজ আমরা দেখব 2014 সালের গডজিলা মুভির পুরো গল্প। গল্পটি শুরু হয় 1999 সালে জাপানের ফিলিপাইন সাগরের কাছাকাছি অবস্থিত একটি খনিতে, যেখানে শ্রমিকরা খনন কার্য করতে করতে বিশাল একটি অদ্ভুত কঙ্কাল খুঁজে পায়। কিন্তু এটি কোনো ডাইনোসরের কঙ্কাল ছিল না। এর পাঁজরের ভেতর একটি বিশাল ডিম ছিল, আর মনে হচ্ছিল ডিমটি অনেক আগেই ফেটে গেছে, অর্থাৎ এর ভেতরের প্রাণীটি ইতিমধ্যেই বেরিয়ে গেছে। ঠিক সেই সময় জাপানের জানজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ অদ্ভুত ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়। এদিকে এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ করেন ইঞ্জিনিয়ার জো ব্রোডি এবং তার স্ত্রী স্যান্ডা ব্রোডি। হঠাৎ পুরো প্ল্যান্টে জরুরি সতর্কতা বেজে ওঠে। সবাই বুঝতে পারে ভেতরে কোনো বড় সমস্যা হয়েছে। আসলে সমস্যাটা হলো ওই প্ল্যান্টের ভেতরে তেজস্ক্রিয় গ্যাস লিক হয়ে বেরোতে শুরু করেছে। জো দ্রুত তার স্ত্রীকে ফোন করে এবং প্ল্যান্ট ছেড়ে বেরিয়ে আসতে বলে, কিন্তু স্যান্ডা তখনও তার ভেতরে আটকে থাকে, আর রেডিয়েশনের মাত্রা দ্রুত বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিশাল এক অদৃশ্য শক্তির কারণে রিঅ্যাক্টরের ভেতরের অংশ ভেঙে পড়তে শুরু করে। কর্মীরা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। স্যান্ডা ও তার টিম শেষ চেষ্টা করে রিঅ্যাক্টরের দরজা বন্ধ করতে, যাতে পুরো শহরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে না পারে। তারা সফল হলেও স্যান্ডা বের হতে পারে না। দরজার ওপারে দাঁড়িয়েই জো অসহায়ভাবে নিজের স্ত্রীর শেষ মুহূর্তগুলো দেখে। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, আর স্যান্ডা সেখানেই মারা যায়। সরকার ঘটনাটাকে পারমাণবিক দুর্ঘটনা বলে ঘোষণা করে এবং পুরো এলাকা কোয়ারেন্টাইনে নিয়ে ফেলে। সবাইকে জানানো হয় যে সেখানে এত বেশি রেডিয়েশন রয়েছে যে বহু বছর কেউ সেখানে থাকতে পারবে না। কিন্তু জো ব্রোডি এই কথা বিশ্বাস করেন না। তার ধারণা সেখানে কোনো ভূমিকম্প বা সাধারণ দুর্ঘটনা ঘটেনি। প্ল্যান্টের নিচে বা আশেপাশে এমন কিছু ছিল যা এই বিপর্যয়ের আসল কারণ। এরপর কেটে যায় 15 বছর, অর্থাৎ এখন 2014 সাল। জোর ছেলে ফ্লোড বডি একজন মার্কিন নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কার হিসেবে কাজ করে। সে তার স্ত্রী এল এবং ছোট্ট ছেলেকে নিয়ে শহরে সুখে সংসার করছে। ঠিক তখনই খবর আসে জো আবারও নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই খবর পাওয়া মাত্রই ফোর্ড তার বাবাকে ছাড়িয়ে আনতে জাপানে চলে যায়। কিন্তু জেল থেকে ফেরার পরেও জো ব্রোডি তার ছেলেকে বোঝাতে থাকে যে 15 বছর আগে যা ঘটেছিল সেটা কোনো সাধারণ পারমাণবিক দুর্ঘটনা ছিল না। সরকার এর আসল সত্যটা মানুষের কাছে লুকিয়ে রেখেছে। এত বছর ধরে সে বিভিন্ন সেন্সর বসিয়ে যে অদ্ভুত কম্পনের তথ্য সংগ্রহ করেছে, এর উৎস কোনো প্রাকৃতিক ঘটনা নয়। প্রথমে ফোর্ড বাবার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত সে বাবার সঙ্গে নিষিদ্ধ জানজিয়া এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা গোপনে কোয়ারেন্টাইন জোনের ভেতরে ঢুকে পড়ে। সবাইকে বলা হয়েছিল এলাকাটি এখনও তেজস্ক্রিয়, কিন্তু ভেতরে ঢুকে তারা অবাক হয়ে যায়। চারিদিকে গাছপালা স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে, পশু পাখি ঘুরে বেড়াচ্ছে। কোথাও এমন কোনো লক্ষণ নেই যে এলাকাটি প্রাণঘাতী রেডিয়েশনে ভরা। এরপর তারা নিজেদের পুরানো বাড়িতে পৌঁছায়, কিন্তু 15 বছর ধরে সেখানে কেউ না থাকার কারণে ঘরের ভেতরে সবকিছু প্রায় আগের মতোই পড়ে আছে। ওর ছোটবেলাকার স্মৃতি মনে করতে থাকে আর কিছুটা ইমোশন হয়ে পড়ে। যাই হোক, এরপর জো তার পুরনো সমস্ত জিনিসপত্র নিয়ে বেরোতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় সেখানে জাপানের কিছু সেনাবাহিনী এসে তাদের ধরে ফেলে। এরপর তাদের একটি গোপন গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোর্ড ও জো দেখতে পায় 15 বছর আগে ধ্বংস হয়ে যাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জায়গায় একটি বিশাল গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। অবাক করার বিষয় হলো ওই গবেষণা কেন্দ্রে ইজরো সেরিজাওয়াও উপস্থিত ছিল, যে কিনা 15 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার সময় তারা একই ঘটনাস্থলে ছিল। তিনি জোকে দেখে চিনতে পারেন। তারা সেখানে একটি বিশাল জিনিসকে ঘিরে অসংখ্য বিজ্ঞানী মিলে কাজ করছিলেন। বিজ্ঞানীরা জানান এই জিনিসটি কোনো সাধারণ যন্ত্র নয়, বরং এটি একটি জীবন্ত প্রাণীর দেহ, যেটা বছরের পর বছর ধরে আশেপাশের তেজস্ক্রিয় শক্তি শোষণ করে বড় হয়েছে। আর ভয়ঙ্কর বিষয় হলো তারা বুঝতে পারে জিনিসটির ভেতরের প্রাণীটি জেগে উঠতে শুরু করেছে। ঠিক তখনই তার ভেতর থেকে প্রচণ্ড শব্দ ও কম্পন শুরু হয়, ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু তখন জো চিৎকার করে তাদের সবাইকে বলে এই কম্পন কোনো সাধারণ কম্পন নয়, এটা 15 বছর আগে ঘটে যাওয়া সেই একই ধরনের কম্পন।
এখানকার মাটির নিচে এমন কিছু লুকিয়ে আছে যার কারণে এই সব কিছু হচ্ছে। তখন ডক্টর ইসরো সেরিজাওয়া তাদের ডেটার সাথে জোর আনা ডেটা ম্যাচ করে এবং হুবহু মিলে যায়। ঠিক সেই সময় হঠাৎ করে বিশাল জিনিসটি ফেটে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে এক বিশাল ডানাওয়ালা অজানা দানব, যার নাম ছিল মোটো। দানবটি বেরিয়েই গবেষণা কেন্দ্র ধ্বংস করতে শুরু করে। সে নিজের বিশাল নখ দিয়ে দেওয়াল ভেঙে ফেলে এবং ডানা ঝাপটিয়ে চারিদিকে তাণ্ডব চালায়। সৈন্যবাহিনী তাকে গুলি করলেও কোনো লাভ হয় না। মোটো সেখানকার দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে যায়। এদিকে দানবের আক্রমণে জোব্রোডি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তার শরীরে মারাত্মক আঘাত লাগে। ফোর্ড মরিয়া হয়ে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জো মারা যান, যার ফলে বিজ্ঞানীরা জোর কাছ থেকে আর কিচ্ছু তথ্য সংগ্রহ করতে পারে না। কিন্তু তার ছেলেই ছিল তাদের একমাত্র ভরসা। তখন বিজ্ঞানীরা ফোর্ডকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বাবার সম্বন্ধে আর কি কি জানো যেগুলো তোমার বাবা তোমাকে বলেছিল? তখন ফোর্ড জানায়, আমার বাবার কোনো কথাই আমি তখন বিশ্বাস করতাম না, তাই তিনি কি কি বলেছে আমার কিচ্ছুই মনে নেই। যাই হোক, এরপর বিজ্ঞানীরা মোটোর আচরণ বিশ্লেষণ করতে থাকে। তারা বুঝতে পারে প্রাণীটি কোনো উদ্দেশ্য ছাড়াই আক্রমণ করছে না, এটি একটি নির্দিষ্ট দিকেই রওনা দিচ্ছে। বিজ্ঞানীরা জানতে পারেন মোটো মানুষের তৈরি বিদ্যুৎ বা পারমাণবিক শক্তির প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়। বিশেষ করে এটি তেজস্ক্রিয় শক্তিকে খাদ্যের মতো ব্যবহার করে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী মোটোকে অনুসরণ করতে শুরু করে। ফোর্ডও একজন বোমা নিষ্ক্রিয়কারী অফিসার হওয়ায় তাকে সাময়িক বিমানে করে যুক্তরাষ্ট্রে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথে খবর আসে মোটো হাওয়াইয়ের দিকে যাচ্ছে। সেনাবাহিনী দ্রুত তাদের পরিকল্পনা বদলে ফেলে। ফোর্ড সহ সবাইকে হাওয়াইয়ে পাঠানো হয়, কারণ তারা বুঝতে পারে প্রাণীটি যে কোনো সময় সেখানে পৌঁছে যেতে পারে। এদিকে হাওয়াইয়ের বিমানবন্দরে তখন স্বাভাবিকভাবেই মানুষজন যাতায়াত করছে, কিন্তু কেউ জানে না আর কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে যেতে শুরু করে। মোবাইল নেটওয়ার্ক, র্যাডার, সংযোগ ব্যবস্থা সবকিছু একে একে বন্ধ হয়ে যায়, কারণ মোটো তার প্রচণ্ড শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট পালস তৈরি করে যা বিদ্যুৎ যন্ত্রপাতি অকেজো করে দেয়। এরপর আকাশে বিশাল ছায়ার মতো মোটোকে দেখা যায়। সে বিমানবন্দরে নেমেই চারিদিক ধ্বংস করতে শুরু করে। বিমানগুলো একের পর এক ধ্বংস হয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে আরো একটি বিশাল প্রাণী ধীরে ধীরে ওপরে উঠে আসতে থাকে। সবার চোখের সামনে প্রথমবারের মতো গডজিলাকে দেখা যায়। মোটো গডজিলাকে দেখে একে অপরের সামনে দাঁড়ায় এবং তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরই মোটো দ্রুত এলাকা ছেড়ে অন্যদিকে উড়ে যায়, যেটা দেখে ডক্টর সেরিজাওয়া বুঝতে পারে গডজিলা মানুষের শত্রু বলে মনে হচ্ছে না। তার মতে গডজিলা প্রকৃতির এক প্রাচীন শক্তি, যার কাজ পৃথিবীর ভারসাম্য নষ্ট করা বিশাল প্রাণীদের থামানো। তাই তিনি গডজিলাকে হত্যা না করে তাকে তার কাজ করতে দেবার পরামর্শ দেন। কিন্তু সামরিক বাহিনী এতে রাজি হয় না। তারা মনে করে গডজিলা এবং মোটো দুজনেই সমান বিপজ্জনক, তাই দুজনকেই ধ্বংস করার পরিকল্পনা শুরু করে। এদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো নেভাদার ইউকা মাউন্টেনে বহু বছর ধরে পারমাণবিক বর্জ্য সংরক্ষণ করা হচ্ছিল, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন সেখানে থাকা বর্জ্য আসলে হারিয়ে যায়নি। একটি বিশাল ডিমের মধ্যে থাকা আরেকটি মোটো বছরের পর বছর ধরে সেই তেজস্ক্রিয় শক্তি খেয়ে বড় হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসে এক মহিলা মোটো। এটি আকারে পুরুষ মোটোর চেয়ে অনেক বেশি বড় এবং শক্তিশালী। সে বেরিয়েই পুরো শহর ধ্বংস করতে শুরু করে। ডক্টর সেরিজাওয়া তখন বুঝতে পারেন এই প্রাণীগুলো একে অপরকে বিশেষ ধরনের শব্দ বা বায়ো অ্যাকোস্টিক সিগন্যাল দিয়ে খুঁজে বের করে। পুরুষ মোটো বারবার সেই ডাক পাঠাচ্ছিল আর মহিলা মোটো সেই সংকেত অনুসরণ করে এগিয়ে আসছিল। তারা একসাথে মিলিত হতে চায়, আর সেই জন্যই এরা পারমাণবিক শক্তি সংগ্রহণ করছে। এর মানে যদি তারা সফল হয় তাহলে পৃথিবীতে অসংখ্য নতুন মোটো জন্ম নিতে পারে। এদিকে গডজিলাও সমুদ্রপথে তাদের অনুসরণ করছে। সেরিজাওয়ার বিশ্বাস গডজিলা কোনো শহর ধ্বংস করতে বের হয়নি, সে মোটোদের থামাতে এসেছে। কিন্তু সামরিক বাহিনীর অন্য পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় একটি বড় পারমাণবিক বোমা ব্যবহার করে একই সঙ্গে দুই মোটোকে ধ্বংস করবে। এই পরিকল্পনার অংশ হিসেবে একটি জীবন্ত পারমাণবিক ওয়ারহেডকে প্রোব হিসেবে ব্যবহার করা হবে। তাদের ধারণা ছিল মোটোরা তেজস্ক্রিয় শক্তির প্রতি আকৃষ্ট হবে এবং বোমার কাছে চলে আসবে। অন্যদিকে ফ্লোট বডি এই অভিযানে যোগ দেয়, কারণ বোমাটি নিরাপদে বহন করা এবং প্রয়োজনে নিষ্ক্রিয় করার জন্য তার দক্ষতা দরকার। এদিকে পুরুষ মোটো শহরের কাছে পৌঁছে যায়। তার উপস্থিতিতেই আবারও বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। শহরের আলো একে একে নিভে যায়
আর মানুষের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। ঠিক তখনই মহিলা মোটও সেখানে গিয়ে পৌঁছায়। বহুদিন পর দুই প্রাণী মুখোমুখি হয় এবং একে অপরকে চিনে যায়। তারা একসঙ্গে সান ফ্রান্সিসকোর দিকে রওনা হয়, কারণ সেখানে পারমাণবিক ওয়ারহেড নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেটাই তাদের সবচেয়ে বড় আকর্ষণ। গডজিলাও তাদের পিছু নিয়ে একই দিকে এগোতে থাকে। এদিকে সান ফ্রান্সিসকো শহর খালি করার কাজ শুরু হয়। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়, কারণ সবাই বুঝতে পারে আর কিছুক্ষণের মধ্যেই এই শহর তছনছ হতে চলেছে। ফোর্ড ও তার দলও বোমাটি নিয়ে সান ফ্রান্সিসকোর দিকে এগোয়, কিন্তু তারা জানে না সামনে তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর পরিস্থিতি। এদিকে গডজিলাও সমুদ্র পেরিয়ে সান ফ্রান্সিসকোতে গোল্ডেন গেট ব্রিজের আশেপাশের এলাকায় পৌঁছে যায় এবং সমুদ্র থেকে তার বিশাল দেহ উঠে আসতেই চারিদিকে বিশাল ঢেউ তৈরি হয়। তখন নৌবাহিনী এবং সেনাবাহিনী তাকে থামানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না। এই সুযোগে সেখানে পুরুষ মোটো উড়ে এসে তাদের পারমাণবিক বোমাটি মুখে করে নিয়ে চলে যায়, আর গডজিলাও তাদের দিকে এগিয়ে যায়। এবং অন্যদিকে আমরা দেখি মহিলা মোটো শহরের ভেতরে একটি নিরাপদ জায়গা খুঁজে নেয় এবং সেখানে শত শত ডিম পাড়ে, আর সেইখানেই পুরুষ মোটো নিউক্লিয়ার বোমাটি নিয়ে একত্রে মিলিত হয়। তাদের পরিকল্পনা ছিল এই ডিমগুলো থেকে অসংখ্য নতুন মোটো জন্ম নেবে। এরপরেই আমরা দেখি দুই দানব প্রথমে মুখোমুখি হয়। গডজিলা পুরুষ মোটোকে আঘাত করলেও মহিলা মোটো পিছন দিক থেকে এসে তাকে আক্রমণ করে, ফলে গডজিলাকে একসঙ্গে দুই প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়। পুরো শহর যেন এক বিশাল কালো ধোঁয়ায় ভরে যায়। একসঙ্গে দুই দানবের আক্রমণে গডজিলা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এদিকে ফ্রোডবডি ও তার সেনাদল শহরের ভেতরে প্রবেশ করে। তাদের মূল কাজ ছিল পারমাণবিক ওয়ারহেড নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু হঠাৎ করে ফ্রোডবডি ও তার দল একটি গর্তের ভেতরে মোটোদের বাসা খুঁজে পায়। সেখানে তারা শত শত ডিম দেখতে পায়। কিছু ডিম ইতিমধ্যেই ফুটতে শুরু করেছে আর ছোট ছোট মোটো বের হয়ে আসছে। ফোর্ড বুঝতে পারে যদি এই ডিমগুলো বেঁচে যায় তাহলে পৃথিবীতে অসংখ্য মোটো ছড়িয়ে পড়বে। তাই সে দ্রুত সেখানে বিস্ফোরক ঘটিয়ে পুরো বাসাটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর প্রচণ্ড বিস্ফোরণে সব ডিম এবং সদ্য জন্ম নেওয়া ছোট মোটোগুলো ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে মহিলা মোটো নিজের বাসার দিকে ছুটে আসে। সেখানে এসে দেখতে পায় তার সব ডিমগুলো ধ্বংস হয়ে গেছে। তখন সে প্রচণ্ড রেগে যায় এবং ফ্রোডকে হত্যা করতে এগিয়ে যায়। ঠিক সেই সময় গডজিলা এসে মোটোর ওপরে ঝাঁপিয়ে পড়ে, ফলে ফোর্ড অল্পের জন্য বেঁচে যায়। অন্যদিকে পুরুষ মোটো আবারও গডজিলার উপর আক্রমণ করে। গডজিলা সুযোগ বুঝে তার শক্তিশালী লেজ দিয়ে পুরুষ মোটোকে জোরে আঘাত করে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। এখন শুধু মহিলা মোটো বেঁচে আছে। সে আবার গডজিলার সঙ্গে ভয়ঙ্কর লড়াই শুরু করে। শেষ পর্যন্ত গডজিলা তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অষ্টমিক ব্রেথ ব্যবহার করে, অর্থাৎ সে তার মুখের ভেতর থেকে নীল রঙের পারমাণবিক আগুন বের করে এবং মহিলা মোটোর মুখের ভেতরে ছেড়ে দেয়। সেই তীব্র শক্তিতে মোটোর মাথা ও ঘাড় ভেতর থেকে পুড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। যুদ্ধ শেষ হলে গডজিলা ক্লান্ত হয়ে পড়ে। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে সেখানে সৈন্যবাহিনী এবং কিছু রেস্কিউ টিম এসে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করতে থাকে। এদিকে ফোর্ডও জীবিত অবস্থায় তার স্ত্রী ও ছেলের কাছে ফিরে আসে। চারিদিকের মানুষ মনে করে গডজিলাও হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর গডজিলা আবারও ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে চারিদিকে একবার তাকিয়ে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করে। মানুষ তাকে দেখে আর শত্রু হিসেবে নয়, বরং পৃথিবীর রক্ষাকারী এক প্রাচীন শক্তি হিসেবে দেখতে শুরু করে। আর এখানেই গডজিলা 2014 সিনেমাটির গল্প শেষ হয়ে যায়। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।